করছি আজকে আজকে আমরা যে ডিসকাশনটায় যাব যেটা সম্পর্কে অনেকের একটা মিসকনসেপশন আছে বা ঠিকমতো ধারণা নেই, হচ্ছে এখন ভারতীয় রাজনীতিতে এটা তোলপাড় করার বিষয় ওয়াকআফ বিল। ওয়াকআফ বিল কি এবং ওয়াকআফ বিলে কি আছে তার একটা ফান্ডামেন্টাল ধারণা। ওয়াকআফ বিলের অ্যামেন্ডমেন্টটা তো অনেক বড়, সেটা অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন হয়েছে, সেটা ওয়াকআফ বিল বিষয়টা কি সেটাই আগে জানা। ওয়াকআফ বিলকে বুঝতে গেলে আমাদের এই যদি রুটকে বুঝতে যায় তাহলে আমাদের একদম 1947-এ ফেরত দিতে হবে, একদম স্বাধীনতার সময়। সেই সময় কি হয়েছিল, আমাদের দেশের তিনজন একদম মহাপুরুষ, হ্যাঁ, একটা হচ্ছে যে একটা বিরাট কাজ করে ফেলেছে, এটা হচ্ছে জিন্না আর নেহেরু আর গান্ধী। এদের জন্যই তো আমাদের দেশটা ভাগ হয়েছিল। বিরাট বুদ্ধিমান তো এরা, বিরাট বুদ্ধিমানেরা একটা কাজ করে গেছে, দেশটাকে ভাগ করে দিয়েছে। কিসের ভিত্তিতে ভাগ হয়েছে, মানে এটা হচ্ছে ধর্মের ভিত্তিতে, যে একটা দেশ হবে হিন্দুদের দেশ, একটা মুসলমানের দেশ, র্যাডক্লিফ বর্ডার পড়ে গেছে। এবং আমরা জানি তার সেই সময় প্রচুর দাঙ্গা হয়েছে, গ্রেট ক্যালকাটা কিলিংসের ঘটনা আমরা জানি। প্রশ্ন হচ্ছে কিছু মুসলমান যারা এখানে ছিল তারা এখানেই থাকতে চেয়েছিল। হ্যাঁ, মৌলানা আবুল কালাম আজাদ, যেমন একটা নাম বলি, মৌলানা আবুল কালাম আজাদ কি পাকিস্তানে চলে গেছে স্বাধীনতার পরে? যায়নি। তারা নেহেরুকে বলেছিল যে আমরা যাব না। এবং এবার যারা কিছু কিছু লোক তারা পাকিস্তানে এখান থেকে শিফট করেছে, মানে ভারত থেকে পাকিস্তানে শিফট করেছে। তাদের যে টাকা পয়সা সম্পত্তি, খুব মানে যে সমস্ত জায়গা জমি জায়গাগুলো আছে, সেগুলো তারা কি করেছিল, সেগুলো তারা ঈশ্বরের নামে বা ওদের ভাষায় আল্লাহর নামে দান করে দিয়ে গেছিল। আল্লাহর নামে দান করে দিয়ে গেছিল সেই সম্পত্তিগুলো। অর্থাৎ এই যে সম্পত্তিগুলো দান করে গেল, এই সম্পত্তিগুলো থেকে যে রোজগার হবে উন্নতির কাজে, সেটাই সেই টাকা পয়সাগুলোকে লাগানো। মানে এই যে সম্পত্তিটা দান করে গেল ঈশ্বরের নামে, সেটা কিন্তু পার্মানেন্ট দান। সেটা কিন্তু কখনো সে যে দান করে গেল সে কিন্তু কিছুদিন পরে সে বলতে পারবে না যে না আমার তো এখন নেই, আপনি আবার ওটা ফেরত দিন, এটা হবে। তো এই সম্পত্তিটা হচ্ছে ওয়াকফ সম্পত্তি। অর্থাৎ ঈশ্বরের উদ্দেশ্যে বা আল্লাহর উদ্দেশ্যে যে দান করা সম্পত্তি, যেটা আর ফেরত হবে না, পার্মানেন্টলি দান করে গেছে, এবং সেটার দ্বারা সামাজিক উন্নতি, মুসলিমদের সামাজিক উন্নতি, ধর্মের উন্নতি, সেটা করা যাবে, সেটা হচ্ছে ওয়াকফ বিল। ফান্ডামেন্টাল ব্যাপারটা হচ্ছে এইটাই লোকে বুঝছে না। ওয়াকফ সম্পত্তিটা কি, ওয়াকফ মানেটা কি? ওয়াকফ মানে হচ্ছে যে দান করে গেছে সেই সম্পত্তি থেকে মুসলমান সম্প্রদায়ের উন্নতি হবে, সেটা যে কোনো রকম উন্নতি। কেউ তো পড়াশোনা করতে পারছে না, তাকে ওখান থেকে যে ওই হবে সেই সম্পত্তির আয় থেকে তাকে পয়সা দেওয়া হবে। বোঝাতে বললাম কথাটাতে? ওয়াকফ প্রপার্টি হচ্ছে কি, এইটা হচ্ছে ফার্স্ট আমাদের ক্ল্যারিটি দরকার, যে দানের সম্পত্তি যেটাকে, এবং সেটা স্বাধীনতার পরে ওরা যে চলে গেছে ওরা দান করে গেছে, তারপরেও অনেক লোক যারা এখানে বেঁচে ছিল তারাও দান করেছে। হ্যাঁ, তো এইরকম ভাবে মুসলমানদের যে ওয়াকফ সম্পত্তির পরিমাণ একটা হিউজ অ্যামাউন্টে গেছে, এবং এই সম্পত্তিটা যে দান করে গেছে সেটা থেকেই তো মানে এবার কি সম্পত্তিটাকে এবার ম্যানেজ করার লোক, মানে সম্পত্তিটা তো দান করে গেলেই হবে না। ধরুন মানে ধরা যাক রহিম বলে একটি লোক, সে তার বাড়িটা ওয়াকফে দান করে দিল, কিন্তু এই বাড়িটা বা তার পুকুরটা দান করে দিল, বা তার জমিটা দান করে, এবার বাড়িটা বা পুকুরটা তো ফেলে রাখলে টাকাটা আসবে না, সেই সম্পত্তিটাকে খাটিয়ে টাকাটা জেনারেট করতে হবে। অর্থাৎ পুকুর থেকে টাকাটা জেনারেট করতে হবে, পুকুরেরটাকে লিজ দিয়ে, পুকুর বা বাড়িটাকে ভাড়া দিয়ে, সেটাকে করে সেটা আমরা মানে মুসলমান সম্প্রদায়ের এবার যারা পিছিয়ে আছে তাদের জন্য এই টাকাটা আমরা কাজে লাগাবো। তো এইবার হচ্ছে এই যে সম্পত্তিটাকে ম্যানেজ করার জন্য আমাদের প্রায় প্রতিটা রাজ্যে ওয়াকফ বোর্ড আছে। ওয়াকফ বোর্ড, এই ওয়াকফ বোর্ডের মেম্বাররে কিন্তু নমিনেট করে রাজ্য সরকার। ভারতবর্ষে প্রায় 30টা কি 30টার বেশি, সামান্য বেশি, 32-33টা এরকম প্রায় হবে, 30-এর আশেপাশে, মানে 30টা মোর দ্যান 30 হবে, সেটার ওয়াকফ বোর্ড আছে। ঠিক আছে, এবং এই ওয়াকফ বোর্ডকে আবার
কন্ট্রোল করে হচ্ছে ওয়াকফ কাউন্সিল, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কন্ট্রোল। ঠিক আছে, তো এই 2025-এর মানে খুব সোজা করে বুঝতে গেলে 2025-এ যেটা হয়েছে সেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। এটা ওয়াকফ বিল, ওয়াকফের ধারণাটা হয়েছে প্রায় স্বাধীনতার পরে 1950-এর পর থেকে ওয়াকফ এসেছিল। ওয়াকফকে আরো প্রাধান্য দেওয়া হয়েছে 1995। তারপরে যেটা আমরা দেখেছি যে 2006 সাল নাগাদ কংগ্রেস সরকার একটা কমিটি গঠন করেছে, সেটা হচ্ছে সাচার কমিটি। এই সাচার কমিটিকে তদন্ত করতে দেওয়া হয়েছিল যে ওয়াকফ মানে কোথায় কি প্রপার্টি আছে সেটা তোমরা দেখো, সারা ভারতবর্ষ জুড়ে কতটা সম্পত্তি আছে তারা দেখো। সেই ওয়াকফে তারা যে রিপোর্ট পেশ করেছিল, মানে সাচার কমিটিকে রিপোর্ট পেশ করেছিল, সেখানে দেখা গেছে ভারতে ওয়াকফ সম্পত্তির পরিমাণ হচ্ছে 6 লক্ষ একর। 6 লক্ষ একর জমি ওয়াকফের নামে আছে। যাক মানে 6 লক্ষ, মানে এটা বিশাল অ্যামাউন্ট। 6 লক্ষ একর মানে যদি বিঘাতে কনভার্ট করা হয় মানে লক্ষ কোটি বিঘে হবে। হ্যাঁ, 6 লক্ষ একর জমি তারা দেখছে যে ইয়েতে আছে, ওয়াকফের নামে আছে। ঠিক আছে, বুঝতে পারলাম কথাটা? তো এইখান থেকে মানে এই 6 লক্ষ একর যে জমিটা আছে তার ভ্যালুয়েশন যদি ধরা হয়, বর্তমান ভ্যালুয়েশন বা তখনকার দিনে মানে ভ্যালুয়েশন ধরেছিল 1.2 লাখ কোটি। 1.2 কোটি না, 1.2 লাখ কোটি এর ভ্যালুয়েশনটা, 6 লক্ষ একরের জমিটার দাম। তাহলে এইটা তারা ক্যালকুলেশন করে বুঝতে পারছে যে এই যেটা যার ভ্যালুয়েশন 1.2 লাখ কোটি টাকা, সেখান থেকে যদি মিনিমাম আয়ও হয় তার 10%টাই মিনিমাম আয় হতেই হবে। তারা সাচার কমিটি হিসেব করে দেখেছে সেটা 10%। সেই 10% আয়টা হচ্ছে কত? 10% আয় হচ্ছে 1.2 লাখ কোটি, 10% হচ্ছে 12,000 কোটি টাকা। অর্থাৎ এই 12,000 কোটি টাকা প্রতি বছর ওয়াকফ বোর্ড 12,000 কোটি, মানে এটাই বুঝতে হবে, প্রতিটা মুসলমানকে বুঝতে হবে না আগে। 12,000 কোটি টাকা ওয়াকফ বোর্ড, মানে সারা ভারতে মুসলমানদের পেছনে 12,000 কোটি টাকা ব্যয় করা যায়। 12,000 কোটি টাকা মুসলমানদের উন্নতির জন্য ব্যয় করা যায়। কিন্তু ভারতবর্ষে সেই ওয়াকফ বোর্ডরা তাদের ইনকাম দেখিয়েছে বছরে 163 কোটি টাকা, অনলি 163 কোটি টাকা। মানে কোথা দিয়ে পেছুটা মারছে মমতা সেটা তো লোকে বুঝতে পারছে না। মানে একটা পরিষ্কার কথা মমতাকে বা যে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে যে তোরা হিসেবটা আগে দেখা, 12,000 কোটি টাকার টাকাটা পেয়েছি সেটা ফেলা লাগে, তুই কোথায় মেরেছিস সেটা দেখে। আর ওই যে ওয়াকফের একটা ট্রাইব্যুনাল আছে, ওয়াকফের যদি কোনো সম্পত্তির গোলমাল হয় সেটা ট্রাইব্যুনালে গিয়ে বিচার হয়। সেই ট্রাইব্যুনালটা দেখা যাচ্ছে কারাপশন, মানে ওরা অন্যের সম্পত্তিকে জোর করে ওয়াকফ সম্পত্তি করে নিয়েছে। এবং তার একটা ভিডিও আমি দেবো, ববি হাকিমই করেছে। কতগুলো জায়গায় ববি হাকিম নিজের অনেক জায়গায় ওয়াকফের জায়গায় নিজে বাড়ি করে ফেলেছে, তার ভিডিওটা আমরা দিয়ে দেবো। মানে ওই সম্পত্তিটা দখল করে নিচ্ছে এরা, ওয়াকফ বলে জোর করে দখল করে নিচ্ছে, কিন্তু তার বিচারও মানুষ পাচ্ছে না। তাহলে কি হচ্ছে, আলটিমেট কি হচ্ছে, মুসলিমরা হচ্ছে লুজার। মানে যেখানে 12,000 কোটি টাকা, আমি শর্টে বলছি, এটা তো বিরাট ব্যাপার, আমি শর্টে ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো সেটা 12,000 কোটি টাকা যেটা ব্যয় করার কথা, সেটা 163 কোটি টাকা পাচ্ছে মাত্র। এবং এত টাকা মেরে নিচ্ছে। এবং ওয়াকফের সম্পত্তি নিজের সম্পত্তি বলে ওখানেই বাড়ি করে নিচ্ছে, বা যেটা কারোর সম্পত্তি জোর করে বলছে ওয়াকফ সম্পত্তি, সেই বিচারগুলো সেটা চলছে আর কি, এইভাবে প্রসেসটা চলছে। মানে এই হিসেবটা দেখলেই লোকে বোঝা যাবে ওয়াকফের কি ব্যাপার। পশ্চিমবঙ্গের ঝামেলাটা কেন হচ্ছে, পশ্চিমবঙ্গ আর ইউপি এই দুটো জায়গাতে ওয়াকফ প্রপার্টির সম্পত্তি সব থেকে বেশি আছে। আর পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেশন তো বোঝা যাচ্ছে কি আছেন আমাদের। এখন যেহেতু উনি চাকরিতে ফেঁসে আছেন, চাকরিগুলো টাকা খেয়ে দিয়েছেন, যদি এই ইস্যুটা না ঘোরাতে পারে
তাহলে কিন্তু ইস্যুটা না ঘোরাতে পারলে তো চাকরিটি খবর দেখিয়ে যাবে, তার নেগেটিভ ইমেজটা আরও ফুটে উঠবে। সেই জন্য ওইদিকে দাঙ্গাটা লাগিয়ে দাও। এগুলোকে মুতিয়ালি বলে, যারা যারা ম্যানেজ করে তাদেরকে মুতিয়ালি বলে। মুতিয়ালি থেকে খেপিয়ে দিয়েছে মমতা, তোদের তোরা তো এতদিন মেরে খাচ্ছিলি, আর মেরে খেতে পারবি না। মানে মুতিয়ালিদের স্বার্থটা রক্ষা করছে, কিন্তু মুসলমানদের স্বার্থ রক্ষা করে না। মমতা যে বলছে, মমতা কিন্তু মুসলমানদের জন্য কিছু করেন, এটা সব থেকে বড় ব্যাপার আছে। মৌলবীগুলো ওদের সঙ্গে কন্ট্যাক্ট রেখেছে, মানে ওদেরকে মাথাটা ধরে রেখে আর এদেরকে ধর্ম ভয় দেখিয়ে ওইগুলোকে খেয়ে নিচ্ছে, মানে টাকাগুলো ওরা শুধু মারছে। যেটা এরা করতে চেয়েছে সেটা হচ্ছে যে আমাদের নতুন যে ওয়াকফের চাইছে, তারা কি চাইছে, এটা ডিজিটাল ট্রান্সপারেন্সি। ডিজিটাল মানে সম্পত্তিটা কত আছে সেটা তোমার ডিজিটাইজ, মানে কম্পিউটারে লিখতে হবে, মানে অনলাইনে যাকে আমরা বলতে পারছি, সেটা চাইছে, এইগুলো চাইছে। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট মানে নিজের আরো তুমি ডিজিটালে আন, সম্পত্তির ফলে আরো ফ্রেশ হবে, যে কার কি সম্পত্তি আমি ভাই বুঝে নেব, তুমি চিটিংবাজি করতে পারবে না। সেখান থেকে চিটিংবাজিটা কমাতে চাইছে। মহিলা প্রতিনিধিত্ব চাইছে, অর্থাৎ এই যে ট্রাইব্যুনাল বা এইগুলোতে মহিলারা নেই, সেখানে মহিলাদের আনতে চাইছে। তাদেরকে কেন থাকবে না, মুসলিম মহিলারা সেখানে বা অন্যান্য মহিলারা সেখানে যাক, ঠিক আছে। এবং যারা ওই ধর্ম, এটা যদি ধর্মভিত্তিক সম্পত্তিটা হওয়ার জন্য যদি কোনো নন মুসলিম, সেটা হিন্দু মানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে কোনো এক্সপার্ট থাকে, সেইটা যদি এক্সপার্টকে যদি প্রয়োজন মনে করে তাহলে তারা ওখানে এমপ্লয় করতে পারবে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে। সেটা অনেকের একটা আপত্তি আছে, এবং এটাতে মানে এই জায়গাটা একটা স্ট্রিক্ট করছে, সরকার চাইছে এটাকে আরো স্ট্রিক্ট হোক, সেইটা চাইছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট। এতে আমি মনে করি ইন্ডিভিজুয়াল যে মুসলিমরা লুজার হবে এটা না, বা মুসলিমদের সম্পত্তি হিন্দুদের হয়ে যাবে, যেটা একটা বলে ইস্যু মাথায় ছড়াচ্ছে, কখনোই হবে না। সম্পত্তি এটা কাগজের ব্যাপার, যার নামে কাগজ তার নামে সম্পত্তি। এবং আমি একটা ভিডিও দেবো, দেখা যাবে যে ওই ভিডিওতে একজন বলছেন, যিনি নিজে মুসলিম, তিনি বলছেন, এটা উকিল, যে ববি হাকিম সে মোবাইলে দেখাচ্ছে যে তার ববি হাকিম সম্পত্তিতে বিরাট বড় বাড়ি করে ফেলেছে, এই ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ হচ্ছে আপনাদের হকের সম্পত্তি, মানে মুসলমানদের হকের সম্পত্তি, আপনাদের রাইটস আছে ওই 12,000 কোটি টাকা পাওয়ার, ওটা ওদের রাইটস না। আপনি আইন বলে ওইটা পান, সেটা আপনাকে 163 কোটি টাকা দেওয়া হচ্ছে, যার জন্য আপনারা আরো পিছিয়ে যাচ্ছেন। সেটা এবার আপনি চুজ করবেন আপনি কোন দিকে যাবেন, মমতার দিকে যাবেন, নাকি আপনি 12,000 কোটি টাকা নিয়ে আপনি নিজের মানে কমিউনিটিকে স্ট্রং করবেন। আর একটা ব্যাপার আমার মাথায় ঢোকে না, সারা ভারতের মধ্যে কোথাও দাঙ্গা হয় না, আইনটা তো সারা ভারতের জন্য, নট ফর দ্য ওয়েস্ট বেঙ্গল। শুধু ওয়েস্ট বেঙ্গলই কেন দাঙ্গাটা হচ্ছে? তার মানে এখানে গভর্নমেন্টের প্রবলেম আছে। গভর্নমেন্ট চাইছে দাঙ্গাটা হোক, কারণ গভর্নমেন্টটা অন্যদিকে ফেসে আছে বলে গভর্নমেন্ট চাইছে দাঙ্গাটা হোক। গভর্নমেন্ট বোঝাতে পারবে না। সিদ্দিকুল্লাহ চৌধুরীর ক্ষমতা নেই ওই অ্যামেন্ডমেন্টটাকে, আমি বলবো সিদ্দিকুল্লাহ চৌধুরী এসে মানে অন টিভি স্ক্রিনও ওইটাকে পড়ে বোঝাতো যে কি অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেটাকে পড়ারই ক্ষমতা নিয়ে তো কি বোঝাবে এটা কি আছে অ্যামেন্ডমেন্ট, মানে কি সংশোধনী হয়েছে। তুমি মেরে খাচ্ছ, তোমাকে ধরেছে বলেই তুমি এখন লাভালাভি করছো, এই হচ্ছে মধ্যে ব্যাপার। তুমি হিসেবটা বোঝাও, তুমি এত বছরে এই এত, আমাকে যদি আজকে 100 কোটি টাকার সম্পত্তি দেওয়া হয়, তাহলে 100 কোটি টাকার সম্পত্তি থেকে একটা আয় হবে, সেটা আয়টা আমাকে দেখাতে হবে, এটা মিনিমাম আয় আছে, ফালতু বললে হবে। আমি যদি কিছু কাজ না করে লিজও দিয়ে দিই, তার একটা লাভ আছে, সেই টাকাটা তো আমাকে দেখাতে হবে। সব মেরে নিচ্ছে, কোথায় 12,000 কোটি টাকা, কোথায় 163 কোটি টাকা, সব ছাড় হয়ে গেছে। এবং এই ছাড়ের মমতার শেয়ার আছে বা অন্যান্য পার্টির লোকের শেয়ার আছে, তার জন্য তারা এই ওয়াকফের বিরোধিতা করছে। ওরা তো ওদের শেয়ার আছে টাকাটা। তুমি ওয়াকফের হিসেবটা বোঝাও, আমাকে সম্পত্তির আয়টা বোঝাও। সেই কারাপশনটা এই লেভেলে পৌঁছে গেছে। এইটা হচ্ছে ওয়াকফ বিল, মানে মানুষের যেটা ধারণা নেই। আমি শর্টে বোঝালাম, মানে এত বড় বিষয়টাকে খুব শর্ট সামারাইজ করলে এটা দাঁড়াচ্ছে। আর যারা ওয়াকফকে দান করে তাকে বলি ওয়াকিফ, মানে আমি যদি দান করি আমি হচ্ছি ওয়াকিফ, মানে যে দাতা, ওয়াকিফ বলে। আর ওই যেটাকে যারা ম্যানেজ করে তাকে বলে মুতিয়ালি। মুতিয়ালিদের খেপিয়ে দিয়েছে মমতা। ওরা যে মুতিয়ালিগুলো এতদিন ম্যানেজ করতো, ওরা তো মেরে খেত, ওরা মেরে খেতে পারছে না, মেরে খেতে পারবে না যদি আইনটা লাগু হয়। সেটার জন্য ওদের এত দুশ্চিন্তার ব্যাপার, এছাড়া আর কোনো ব্যাপার নেই।
ওয়াকফ বিলে মুসলিমরা লুজার হবে, এটা এবং এটা মুসলিমরাই বলছে, যারা শিক্ষিত তারাই বলছে। যেগুলো অশিক্ষিত বানিয়ে রেখেছে তারা বলবে। এরপরেও যদি কিছু ডাউট থাকে আমাকে কেউ প্রশ্ন করতে পারে, এটাই বেসিক ধারণা। কিছু প্রশ্ন আছে?